আজকে আমরা এসেছি সুব্রত মণ্ডল, শ্রী সুব্রত মণ্ডল। ওনার ইউনিক লাইফ উনি লিড করেছেন সাকসেসফুল, সেই ব্যাপারে একটু ওনার সাথে কথা বলবো। নিমরণ নিতে দেখুন কি সুন্দর চেহারা। তা এখন লেটস গো ডাইরেক্টলি টু হিম। সুব্রতবাবু বলুন, প্রথম থেকে শুরু করুন দেখি, আপনার জন্ম কোথায় হয়েছিল আর কোন সালে হয়েছিল? আমার জন্ম হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মানে জয়নগর শহরে না জয়নগরের মিউনিসিপ্যালিটিতে? হসপিটাল। শহর থেকে ছিল না গ্রাম? ওটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, জয়নগর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে। মিউনিসিপ্যালিটি হসপিটালে আমার জন্ম হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে 27 নভেম্বর 1960 জয়েন হয়েছে। 1960? 27 নভেম্বর। তারপরে ওখান থেকে স্কুলিং করতে করলেন? ওখান থেকে স্কুলিং করেছি দক্ষিণ বারাসাত, দক্ষিণ বারাসাত থেকে স্কুল করলেন, মাধ্যমিক পাস করলেন। ওখান থেকে আমি ডাইরেক্ট ক্লাস 2 তে ভর্তি হয়েছিলাম। আমি নিচের দিকে পড়িনি, যেহেতু পড়াশোনা ভালো ছিল ক্লাস 2 তে ডাইরেক্ট ভর্তি হয়েছিল। মাধ্যমিকটা করলেন? মাধ্যমিকটা করেছি দক্ষিণ বারাসাত থেকে। তখন আবার 11 12 ছিল না বলে আবার ওখান থেকে আমি জয়নগর মজিপুরেতে জেমট্রিং স্কুল বলে জয়নগর, ওখান থেকে আমি 11 12 পাস করি। 11 12 পাস করে তারপরে প্রথমে আমি সুরেন্দ্রনাথ কলেজেতে ফিজিক্স অনার্সে ভর্তি হয়েছিল। তারপর থেকেই আমার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়তে সেই বছর সিলেকশন হয়ে তা আমি আবার 4 বছরের কোর্স? 4 বছরের কোর্সেতে আমি ওখানে ভর্তি হই এবং ওখান থেকে মোটামুটি ভালো র্যাঙ্ক করে অ্যাগ্রোনমি না? ওখান থেকে আমি ছিল সয়েল সায়েন্স এগ্রিকালচার কেমিস্ট্রি ওখান থেকে আইআইটি চলে যাই, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে। ওখানে ওখানে থেকে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হই। ওখানে টপার ছিলাম পোস্ট গ্রাজুয়েশনে 2 বছরেতে। মানে আমাদের ব্যাচেতে আমি টপার ছিলাম আইআইটি ইন্ডিয়ান এগ্রিকালচার কেমিক্যালস ওখান থেকে আমি করার পরে তাও পিএইচডি তে জয়েন করি। পিএইচডি তে রিসার্চ কোর্স শেষ করি। তারপরে রিসার্চ যখন শুরু করব তখন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। তখন হচ্ছে বাবা হসপিটালে ছিলেন, ডিউরিনাল আলসার গ্লুকোমাতে ভুগছিলেন। তখন হচ্ছে আমার 2 ভাইও পড়াশোনা করছিল। তো সেই অবস্থাতে আমি তখন নাবার্ড থেকে ওরা ক্যাম্পাসিং করতে আইআইটিতে আসে এবং আমি তখন সিলেক্টেড হই। ডাইরেক্ট গ্রেড বি, নাবার্ডের থেকে ক্লারিক্যাল আছে, গ্রেড এ আছে, গ্রেড বি তে ডাইরেক্ট জয়েন করি। আমার প্রথম পোস্টিং আমার হয়েছে অফিসার। তা যেটা ডাইরেক্ট ম্যানেজার, যে ব্যাংকের ক্ষেত্রে ম্যানেজার বলে, ম্যানেজার র্যাঙ্কেতে আমি ডাইরেক্ট জয়েন করি এবং সেটা হচ্ছে কি ওই 1986-87 সালেতে। আমি থেকে 26 বছর বয়সে জয়েন করে যাই। করে ওখানে পুনাতে ছিলাম। পুনেতে আমি ছিলাম 91 পর্যন্ত ছিলাম। হয়ে ওখান থেকে আমি আবার কলকাতাতে ট্রান্সফার হই। আমার তখন এর মধ্যে আবার সন ছেলে হয়, তখন আমি সেইতে ট্রান্সফার হয়ে চলে আসি। এসে কলকাতাতে পোস্টিং হয় এবং কলকাতাতে আমি যখন পুনায় পোস্টিং হয়েছিল তখন থেকে ওটা হয়েছিল। কিন্তু এখানে থেকে প্যারেস ম্যারেজ, বাবা মা তখন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করে এটাকে করা যায় শ্বশুরবাড়ি দুর্গাপুরেতে। তারপর তখন থেকে যখন ছেলেটা হয় তখন আমি দক্ষিণ বারাসাতে চলে আসি। দক্ষিণ বারাসাতে যেহেতু বাবা মার কোনো নাতিটাতে ছিল না, ওখানে ও ছোটবেলা মানুষ হয়েছে। আমি ওখান থেকে ডেলিভারি করতাম কলকাতাতে। আমাদের রয়্যাল স্ট্রিটে তখন অফিস ছিল, রিজন অফিসেতে। আর ইন দ্য মেন সাইজ আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রমোশন পেয়ে যাই পুনাতে। এটা এজিএম 91-এতে প্রমোশন পেয়ে যাই। তারপরে থেকে আমি পুনায় চলে গেলেন। পুনা থেকে আমি তখন চলে আসি 2002-তে আমার ছেলে হয়। 1992-তে আমার ছেলে ছিল। আর আমার বিয়ে হয়েছিল 1991-এতে। তারপর যার পথে ছেলেটাও মানে দক্ষিণ বারাসাতে বড় হয়, আমার মাই সব দেখাশোনা করতো। তারপরে ওখান থেকে আমি তখন পরে আবার কলকাতাতে শিফট করি। কলকাতা থেকে আমাকে তখন 3 বছরের মাথাতে আমাকে উত্তর 24 পরগনা বারাসাতে আমাকে তখন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে জেলার দায়িত্বতে পাঠায়। নর্থ 24 পরগনা ডিডিএম, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, এজিএম বলে, এজিএম ডিডিএম। ওখানে পোস্টিং ছিল 1995 থেকে 2001 পর্যন্ত ওখানে আমি ছিলাম ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, এজিএম ডিস্ট্রিক্ট। মেন কাজটা ছিল ব্যাংকের সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করা এবং ব্লক লেভেল প্ল্যান করে সেখানে ক্রেডিট ফ্লোটা বাড়ানো, ক্রেডিট প্ল্যান করে ব্যাংকগুলোকে সেই প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করা যাতে ব্যাংক লোনটা দেয় না। আর তখন গভর্নমেন্টগুলোকে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপটা সেটা গভর্নমেন্টকে দিয়ে ওদের প্ল্যানের মধ্যে ঢোকানো, এটা ছিল। এবং সব ব্লক লেভেলে মিটিং অ্যাটেন্ড করা, ব্যাংকার লেভেল বিএলবিসি বলে ব্যাংকার কমিটিতে অ্যাটেন্ড করা,
ডিস্ট্রিক্ট লেভেলে যে কমিটিগুলো আছে সেখানে মিটিংগুলো, হ্যাঁ, ডিসিসি ডিআরসি মিটিং অ্যাটেন্ড করা, এগুলো করে হচ্ছে কি ক্রেডিট ফ্লো যাতে বাড়ে আর তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার বাড়ে এবং হচ্ছে কি যাতে টাইম নিয়ে অ্যাডিকুয়েট ক্রেডিট যাতে পায় তখন সেটা তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের তখন এখন যে সেলফ হেল্প গ্রুপ যেটা আছে হুম। তখন থেকে আইআরডিপি ছিল, আইআরডিপিতে প্রচুর এনপিএ ছিল, অ্যাসেট ক্রিয়েট হচ্ছিল না, অল্টারনেটিভ হিসেবে তখন সেলফ হেল্প গ্রুপ বলে এটা তখন শুরু হয়। এটা হচ্ছে আমার তখন ডাইরেক্ট লোন দিতেন তখন না? না, তখন হচ্ছে আমাদের মেনলি হচ্ছে কি ওখানে মেন কাজটা ছিল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ছিল, প্ল্যানিং ছিল আর কোঅর্ডিনেশন ছিল, এই কাজটা মেন ছিল। প্রমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন গ্রামেতে গিয়ে ফার্মার্স ক্লাব তৈরি করা ছিল, হ্যাঁ, যাতে করে এটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন হিসেবে এই ফার্মার্স ক্লাবের মেইন কাজ ছিল হচ্ছে কি যে ওখানকার সার্ভে করে, হ্যাঁ, করে ক্রেডিটটাকে অ্যাসেস করে সেটা ব্যাংকে জানো, ব্যাংক যাতে লোন দেয় এবং ব্যাংকে রেকমেন্ড করতেন? রেকমেন্ড করতো, ব্যাংক যাতে লোন দিত। ওরা হচ্ছে ব্যাংকের স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে সবাই ওটা ব্যবহার করে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আসতো, তাদের যে এক্সটেনশনের যে কাজগুলো করতো ওই প্ল্যাটফর্মের মাধ্যমে করতো, ব্যাংক ওটাকে প্ল্যাটফর্মটাকে ইউজ করে তাদের লোনটাকে দেওয়া এবং টাইমলি যাতে রিকভারি হয় সেই ব্যবস্থাটা করতো, যাতে রিসাইক্লিং অফ ক্রেডিট মানে লোনটা যাতে রিসাইক্লিং হয় এবং অনাদায় যাতে না থাকে সেই ব্যবস্থা করে, যাতে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে যে ঋণের মাধ্যমে ডেভেলপমেন্ট, হ্যাঁ, এরকম একটা তৈরি করা। তো সেখানে কাজ করেছি এবং সেই সময়তে আমার মনে আছে প্রায় 75 মতো এরকম ফার্মার্স ক্লাব জেলাতে তৈরি করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের এখানে সেলফ হেল্প গ্রুপ প্রথমে আমরা শুরু করেছি, হ্যাঁ, করার পরে তখনও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তখন সিপিএম ইয়েতে ছিল, ওখানে আমাদের জেলা পরিষদের ছিল। তো সেই অবস্থাতে এটা প্রথমে আপত্তি করেছিল সেলফ হেল্প গ্রুপ করা যাবে না এখানে, আমাদের আইআরডিপি যেটা চলছে ওটাই করতে হবে এবং ডোগরা ছিল তখন। তার পরবর্তীকালে যখন সেলফ হেল্প গ্রুপ যখন খুব সাকসেসফুল হচ্ছে এবং দেখছে ব্যাংকগুলো দেখছে যে এখানে 100% রিকভারি হচ্ছে, হ্যাঁ, তো সেই হিসাবে যখন ব্যাংকাররা যখন ইন্টারেস্ট দেখালো তখন গভর্নমেন্ট আস্তে আস্তে সেটাকে অ্যাকসেপ্ট করলো এবং তারপরে আমি ওখান থেকে 2001-তে আমি ট্রান্সফার হয়ে যাই লখনৌতে। লখনৌতে গিয়ে তো ওখানে লখনৌতে আমাকে তখন হচ্ছে আমাদের ওয়াটার স্টেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে পোস্টিং হয়। এখানে যেসব জায়গা আছে কি ওই যে র্যাভাইন এরিয়া আছে, হ্যাঁ, চম্বল রয়েছে, হ্যাঁ, বেতুয়া আছে, বিহার এরিয়া এরিয়া সেসব জায়গাতে রিক্লেমেশন গুলো করে, ল্যান্ড রিক্লেমেশন করা। আর তার সঙ্গে সঙ্গে যে কিছু কিছু এনজিওকে দিয়ে, হ্যাঁ, ওয়াটার স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রামেতে তাদের এনজিওর মাধ্যমে তো যে ভিলেজ ওয়াটার সেফটি কমিটি তৈরি করে তাদের মাধ্যমে যে বৃষ্টির জলটাকে ধরে রেখে চাষবাসের উন্নতি করা, সেই ব্যবস্থাগুলো করা, সেই জায়গাটা কাজ করে করেছি। লখনৌতে ওই যে বিহারে যখন কাজ করতেন ওই ডাকাতদের সাথে কিছু হ্যাঁ, দেখা টাকা হতো? হ্যাঁ, আমার একটা অভিজ্ঞতা আছে যে আমাদের আমি তখন জায়গা থেকে জালন বলে জায়গা আছে, জালন ডিস্ট্রিক্ট, ফুলন দেবী, হ্যাঁ, ওখানে আমি গিয়েছি, গিয়ে আমার তখন হচ্ছে ওয়াটার সাইডে আমার সার্ভে করতে বার হয়েছে, মানে প্রজেক্ট এসে অ্যাপ্রেজাল করতে গেছি। তো আমার সঙ্গে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কেবি সিং বলে একজন আছেন, ডেপুটি ডাইরেক্টর সয়েল কনজারভেশনে, তো এরা কাছে গিয়েছে। ওখানকার থেকে মেন রোড থেকে যেটা জালন থেকে ঝাঁসি যাওয়ার রোডটায় ওখানে মাঝখানে থেকে একটা গ্রাম ছিল, সেই গ্রামটাতে আমাকে ওখানে হচ্ছে ওয়াটার সাইডটা দেখতে মানে অ্যাপ্রেজাল করতে যাবে, তো ওখানে রাস্তা নেই, তো ট্রাক্টরের উপর বসে আমরা যাচ্ছি, ট্রাক্টরের বসে যেতে হতো। আর ওখানে থেকে তখন এই ইয়ে হতো চানা মানে ছোলা, তার মধ্যে থেকে গিয়ে আমরা তখন গ্রামের কাছে পৌঁছেছি, তখন আমাকে ওরা গ্রামের লোকেরা এসে আমাদের জানালো যে এখানে ডাকাতরা এখানে যে গ্রামেতে বসে তারা এখন খাওয়া দাওয়া করছে, গ্রামেতে ঢোকা যাবে না। কারণ কি আমাদের থেকে ভিলেজ ওয়াটার কমিটি ভিলেজারদের নিয়ে মিটিং করতে হবে, যেখানে কি কাজ হবে, তার প্ল্যান কি, এসব ডিটেলস বলা, তাদেরকে ইনভলভ করে প্ল্যানটা তৈরি করা এবং তাদের মাধ্যমে তারা যে ইমপ্লিমেন্ট করবে তারা আবার মনিটরিং করবে, সো দ্যাট ভিলেজার শুড ওন দিস প্রোগ্রাম। এই জায়গাটায় তখন গ্রামে গিয়ে পৌঁছানোর পরে শুনতে মনে যে ওখানে ডাকাতরা আছে, তখন ওখান থেকে ফিরে এসে অন্য গ্রামে থেকে মিটিং করে আসতে হয়েছে। এই একটা ডাকাতদের সাথে সাক্ষাৎ হলো না সেই যাত্রায়? হ্যাঁ, অনেক জায়গা হয়েছে। আচ্ছা, আর একটা যে অভিজ্ঞতা আছে যে আমাদের বান্তা বলে একটা জায়গা আছে, মানে আমাদের ওখানে যে কি দাদুয়া ডাকাত নাম করে, ওখানে যে কি আমাদেরকে রাত্রিতে যে লখনৌ থেকে যেটা চিত্রকূট এক্সপ্রেস যেত, রাত্রিতে গিয়ে নামতে হতো এবং আবার রাত্রিতে ট্রেনটা ছাড়তো। তো সেই সময় থেকে ওরা যখন এনজিওদের ওখানে উঠতাম, তারা হচ্ছে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ট্রেনে তুলে দেওয়া, ট্রেন থেকে রিসিভ করা, তখন আমার তখন খুব ভয় লাগতো। আর একটা অভিজ্ঞতা আছে, আমি যখন বিহারেতে পরে যখন আমি জেনারেল ম্যানেজার হয়ে বিহারেতে পোস্টিং হয় পাটনাতে, 2006 থেকে 2011 পর্যন্ত পাটনাতে পোস্টিং ছিল। তো তখন হচ্ছে কি ওয়াটার সেটগুলো ওরকম গিয়েছি অ্যাপ্রাইজ করতে, তো ওখানে ঔরঙ্গাবাদ বলে একটা জায়গা ছিল, তো সেখানে আমার ওয়াটার সেটেতে যখন অ্যাপ্রাইজ করতে গিয়েছি, গিয়ে
আমাদের যেটা রিচ টু ভ্যালি, তো রিচ লাইনের উপরে উঠতে হয়, গিয়ে দেখতে হয় যে কোত্থেকে জলটা নামছে এবং সেই জল থেকে মানে নিচে নামবে, সেই পুরো ক্যাচমেন্টটাকে উপর প্ল্যানিংটা করতে হয়। তো ওই জায়গাটায় আমরা যখন গিয়েছি, পুরো নকশালরা আমাকে ঘিরে ধরেছিল পুরো, ঘিরে ধরে, তখন তারা বলছে এখানে হচ্ছে আমাদের একটা তালাব করে দিতে হবে, পুকুর করে দিতে হবে, এখানে এই কাজ করতে হবে। এনজিও দেখেছে, যেই দেখেছে যে এটা একটা নকশাল লোকেরা ঘিরে দিয়েছে, সে তখন থেকে পালিয়ে গেছে। এবার হচ্ছে কি ওখানে তখন ঘিরে ধরেছে এবং এনজিও তখন ওখান থেকে পালিয়ে গিয়ে ও মেন রোডে থেকে গাড়ির মধ্যে বসে আছে। আমি ওদের সঙ্গে আলোচনা করে কার কি ডিমান্ড টিমান্ড সব বুঝে টুঝে ওদের কাছ থেকে রিকোয়ারমেন্টটা বুঝে সেটা আমি এসে এনজিওকে যখন বললাম যে তুমি পালিয়ে দেবে, তুমি এখানে এসে বসে আছো কেন, ওরা কি বলছে তো শুনতে হবে, দিয়ে ওদের চিন্তা ভাবনাটাকে নিয়ে তো এই প্রজেক্টের মধ্যে ঢোকাতে হবে, দিয়ে প্রজেক্টটাকে স্যাংশন করতে হবে। বলে স্যার আপনি জানেন না, ওর সাথে নকশাল থেকে আপনাকে কিডন্যাপ করতে পারতো, তো ওরা আপনাকে থেকে কিডন্যাপ করেন, এটা ভালো। এরকম ধরনের থেকে এবং এর পরেও হচ্ছে আমি হচ্ছে কি বিহারেতে গয়া জেলায় বেড়াচাপটি বলে একটা এরিয়া আছে, যেটা হচ্ছে কি আমাদের ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারে, সেখানেও হচ্ছে এখানে নকশাল ছিল, কিন্তু গভর্নমেন্ট মেশিনারিরা সেখানে ঢুকতে পারতো না। কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামেতে আমরা গিয়ে কাজ টাজ করতাম এনজিওদের মাধ্যমে, এবং এনজিওদের তাদের কাছ থেকে হচ্ছে কি সেরকম ফিডব্যাক থাকতো। এনজিওদের নকশালদের মধ্যে একটা ফিলিং ছিল যে না, নাবার্ড এটা যে এরা কারাপশন নয়, এরা কারোর কাছ থেকে হচ্ছে টাকা পয়সা নেয় না, এরা হচ্ছে অনেস্ট, কিন্তু আমাদেরকে অ্যালাউ করতো যে গ্রামের ডেভেলপমেন্টের জন্য ওরা আসে, এবং এনজিওরা সেটা হচ্ছে লিয়াজটা মেনটেন করতো। সুতরাং আমরা হচ্ছে ওরকম যে সব ব্যাকওয়ার্ড এরিয়াতে এগুলো কাজগুলো করতে অধিকাংশ সময় আমি হচ্ছে কি এই ব্যাকওয়ার্ড এরিয়া কাজগুলো ম্যাক্সিমাম করতাম, কারণ আমি তখন ইয়ং ছিলাম, খুব অ্যাক্টিভ ছিলাম। এইরকম ধরনের লখনৌতে যে রেভাইন এরিয়াতে কাজ করা, আবার হচ্ছে বিহারে হচ্ছে কি যেটা ছিল থেকে আমাদের সাউথ বিহার আর নর্থ বিহার দুটো জায়গা দু রকম। সাউথ বিহারটা হচ্ছে কি একদম রেনফিড এরিয়া, পুরো ড্রাইল্যান্ড, আর নর্থ বিহারটা হচ্ছে কি এটা হচ্ছে কি পুরো থার্ড কোন এরিয়া, নেপালের বন্যা পুরো বিহারটাকে পুরো ভাসিয়ে দিত নর্থ ইয়েতে, মানে হচ্ছে একটা পাইপ খুললেই জল পাওয়া যেত। ঠিক আছে, তাই দুটো জায়গাতে প্ল্যানিং সেইভাবে করে এখানে ডেভেলপ করতে হতো। তারপর আমি ওয়েস্ট বেঙ্গলে এখানে যে ইউপি আর বিহারে কি আপনি একা থাকতেন না ফ্যামিলি নিয়ে থাকতেন? ফ্যামিলিতে থাকতাম, তা ফ্যামিলি কোন সময় হচ্ছে কি তার বাড়িতেও চলে যেত। তারপরে যেটা আমি ছেলে কেমন থাকতো ওখানে থেকে না? হ্যাঁ, ছেলে আমার সঙ্গে, ছেলে আমি যেখানে গেছি ছেলে আমার সঙ্গে সবসময় থাকতো। আচ্ছা আচ্ছা এবং আমি ছেলেকে ক্লাস 9 পর্যন্ত আমার সঙ্গে রেখেছিলাম, তারপর থেকে 11-12 ছেলেকে তখন আমাদের ডিপিএস আরকেপুরমেতে ওখানে তখন হোস্টেলে দিই, তারপর ওখান থেকে ও করে। ও তারপর হচ্ছে এবারে ওখান থেকে আমি তখন আমাকে কলকাতাতে যখন আমি 2011-তে চলে এলেন। 11তে কলকাতা এলো, হ্যাঁ, কলকাতা থেকে এসে তখন এখান থেকে আমাকে বোলপুরে আমাদের ট্রেনিং সেন্টার আছে, বার্ড বলে, ব্যাংক অ্যান্ড স্টোর ডেভেলপমেন্ট, তার প্রিন্সিপাল করে পাঠায়। এটা 2014 সাল, 1 বছর ছিল প্রিন্সিপাল। ওখানে তাকে আমি চিফ জেনারেল ম্যানেজার নাবার্ডে হই, এটা 2014-তে হয়। তখন ওখান থেকে আমার ট্রান্সফার করে ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডের সিজিএম ছিলাম। হ্যাঁ, 15, 16, 17, 18-তে আমি আবার ঝাড়খণ্ড থেকে ওখান থেকে ট্রান্সফার হয়ে আবার কলকাতা আসি। তো ঝাড়খণ্ডেও সিজিএম হিসেবে কাজ করেছি, সেখানেও হ্যাঁ, ঝাড়খণ্ডের সিজিএম ছিলাম 3 বছর। তো ওখানেও হচ্ছে কি প্রচুর নক্সালাইট হচ্ছে কি এরিয়াতে প্রচুর কাজ হয়েছে এবং ডেভেলপমেন্ট হয়েছে, এবং যেটা হচ্ছে কি হয়েছে ওখানে ওখানে যেটা হয়েছে ওয়াটার সাইড রেস্টুরেন্টের সঙ্গে ওখানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন যেটা এখন যেটা চলছে, ফার্মার্সদের নিয়ে অর্গানাইজেশন করে তাদের মধ্যে হচ্ছে কি তাদের হচ্ছে কি প্রোডাকশনটাকে অ্যাগ্রিগেট করে মার্কেটিং করা। হ্যাঁ, তার উপরে করে অনেকগুলো প্রায় 70টার মতো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন করা হয়েছিল। তারা ইনপুটগুলো যেটা সেটা একসঙ্গে কিনে চাষের মধ্যে বিক্রি করে দেওয়া, যাতে করে হচ্ছে কি কস্ট কালটিভেশন কমে, আর তারপর হচ্ছে কি এবং তার প্রোডাক্টিভিটি বাড়িয়ে এবং ম্যাক্সিমাম হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, তার উপর জোর দেওয়া হয়েছিল। এবং ওখানে হচ্ছে কি থাকাকালীন থেকে ওখানে বিহারেতে ট্রাইবাল এরিয়া ল্যান্ড পাওয়া যায়, এবং আমার সঙ্গে ওখানকার যে রুলিং গভর্নমেন্ট ছিল, তার মানে চিফ মিনিস্টার এবং তার যে পুরো ওখানে ছিল হচ্ছে রঘুবর দাস ছিলেন চিফ মিনিস্টার। হ্যাঁ, এবং তার সঙ্গে বিহার না এটা রাঁচির কথা, ঝাড়খণ্ডে। ওনার সঙ্গে খুব ভালো আমার সম্পর্ক ছিল। উনি তখন আমাদের নাবার্ডের জন্য ওর জমি দেন, এবং সেই জমিটাও সব যে কি এনক্রোচমেন্ট ছিল উপায় করেছিল সেগুলো সব ক্লিয়ার করে। আমি যখন অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং ছিলাম, সেই দেখে তখন আমার মানে চেয়ারম্যান ভানাওয়ালা তখন ওখান থেকে আমাকে ট্রান্সফার করে কলকাতা পাঠায়। কলকাতাতে 94 জ্যোতিবাসুর সময় ভানাওয়ালা, তো উনি তখন আমাকে থেকে কলকাতা পাঠালেন, যে কলকাতাতে ওই জ্যোতি বসু 1994-তে একটা জমি দিয়েছিল সল্টলেকেতে, সেই জমিটা পড়েছিল এবং গভর্নমেন্ট থেকে সেটা নিয়েছিল, সেটাকে ফেরত দিয়েছে ওখানে একটা নাবার্ডের রিজিয়নাল অফিস খোলার জন্য। তা
তো আমি এসে এটা এই অফিসটাকে কমপ্লিট করি করে 19 আগস্ট 2019-এতে এটা ইনোগ্রেট করা হয়। হ্যাঁ, করে আমি অফিসটা তখন রয় স্ট্রিট থেকে শিফট করে তখন এখানে সল্টলেকে নিয়ে আসি। সেটা খুব চ্যালেঞ্জিং ছিল। মানে ওখানে থেকে যারা আমাদের যে অ্যাসোসিয়েশন ছিল, বোথ অ্যাসোসিয়েশন, তারা স্বাভাবিকভাবে সবাই চাচ্ছিল যে ওটা রয় স্ট্রিটে থাকুক। কারণ ওটা হার্ট অফ দ্য সিটি, ওখানে নিউ মার্কেট কাছে আছে, পার্ক স্ট্রিট কাছে আছে। হ্যাঁ, তো সুতরাং সবাই চাচ্ছিল ওটাই। কিন্তু আমার ম্যানেজমেন্টের ডিসিশন ছিল যে এটা সল্টলেকে শিফট করতে হবে। তো সেটা হচ্ছে ওটা অনেক রাত্রে অপারেশন করে জিনিসপত্রগুলো ট্রাকে লোড করে শিফট করে অফিসে সবাইকে জানানো হলো মিলেতে যে কালকে ওখানে গেলে তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। তো সবাই সেটা তারপর থেকে অফিসটা এখন চলছে। সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা বিল্ডিং তৈরি করা হয়েছে ওখানে সল্টলেকের মধ্যে সবচেয়ে বেস্ট বিল্ডিং ওই জায়গায়। আপনি ওখান থেকে রিটায়ার করেন? হ্যাঁ, এবং 2020-তে আমি আজকে নভেম্বর 2020-তে আমি রিটায়ার করি আবার করে। তারপর আমি এখন নিউ টাউনেতে। আপনি 20-তে কি আপনার ওখানে কত বছরের রিটায়ারমেন্ট? আমার তো 60 আছে। হ্যাঁ, তারপরে 2021-তে বন্ধন গ্রুপ আমাকে অ্যাপ্রোচ করে ওর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়ার জন্য। আমি জুন 2021 থেকে আমি বন্ধন গ্রুপের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়ে আছি। 3 বছরের জন্য ইনিশিয়ালি ছিল, তারপর 3 বছরের পরে আবার 3 বছর এক্সটেনশন দিয়েছে। এখন থেকে এটা চলছে। আর এর মধ্যে আবার নিউটন ইউনিভার্সিটিতে ওদের যে কি নিউটিয়া? হ্যাঁ, অ্যাডভাইজারি কমিটিতে আমাকে রেখেছে ওদের এগ্রি বিজনেস ম্যানেজমেন্টেতে। ওদের যে কোর্সগুলো সেই কোর্সগুলোকে ফাইনালাইজ করা, তারা যে কোনো কোথায় প্র্যাকটিক্যাল হয় প্রত্যেকটা সেমিস্টারের আগে ডিসকাশন। ইউনিভার্সিটি কোথায় আছে এখানে? এটা হচ্ছে সরিষা বলে সাউথ চব্বিশ পরগনাতে আছে ইউনিভার্সিটি। আচ্ছা, এই হলো আমার কর্মজীবন, মানে কালারফুল কর্মজীবন, ফুল অফ চ্যালেঞ্জেস, খুব ভালো। আর এখন আপনার ওখানে ছেলে এখন আছে কোথায় জানো? আহমেদাবাদে আছে। ছেলে হচ্ছে কি ছেলে হিজ ব্রাইট বয়। ওখান থেকে ও ডিপিএস আরকেপুরমে থেকে প্রথমে থেকে পাটনা থেকে পাস করে। ডিপিএস পাটনা থেকে 86% নাম্বার পেয়ে পাস করে। হ্যাঁ, করার পরে ও তখন ডিপিএস আরকেপুরমে যায়। দিয়ে ওখান থেকে এটা হচ্ছে সরি 94% নাম্বার পেয়েছিল হচ্ছে কি ও ইয়েতে ক্লাস 10-এতে। আর ওখান থেকে 86% নাম্বার পেয়েছিল 12-এতে ডিপিএস পরে। তখন ধীরুভাই আম্বানি ইনফোসিস কমিউনিকেশন টেকনোলজি গান্ধীনগর থেকে ও বিটেক করে। বিটেক করে ও হচ্ছে প্রথমে 1 বছরের জন্য একটা ইভোসিস কোম্পানিতে জয়েন করে। ও তখন জেড্ডাতে ওর থেকে 1 বছর ওর পোস্টিং ছিল। সেখানে একটা প্রজেক্ট রিল্যাপ করে তারপর ওকে যখন ফিরতে চাচ্ছিল ওকে তখন রিয়ারে যখন ট্রান্সফার করলো ও তখন ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে। আমি তখন রাঁচির সিজন ছিলাম, আমার কাছে এসে ক্যাট পরীক্ষা দেয়। যে ক্যাট পরীক্ষা দিয়ে প্রথমে ও ব্যাঙ্গালোরতে পেয়ে যায়, তারপরে আইএম ক্যালকাটা, আইএম আহমেদাবাদ, আইএম লখনৌ পেয়ে যায়। তো আইএম হচ্ছে কি আইএম আহমেদাবাদে ও তখন ওটা হচ্ছে কি অ্যাডমিশন নিয়ে ও ম্যানেজমেন্টেতে 2 বছর ম্যানেজমেন্টে কষ্ট হয় পড়ে থেকে পাস করে আইএম আহমেদাবাদ থেকে। করে ও ক্যাম্পাসিংয়েতে টাটা সনেতে জয়েন করে ওখানে যে বোম্বেতে পোস্টিং ছিল। তারপরে ওখান থেকে আবার ও হচ্ছে কর্পোরেট লাইফ ভালো লাগছে না বলে আবার চাকরি ছেড়ে দিয়ে এখন পিএইচডি করছে 3rd ইয়ারেতে ক্লাইমেট ফাইন্যান্সিং করে আহমেদাবাদ ইউনিভার্সিটিতে। আর এখানে এই বাড়িটা কি আপনি নিজে করেছেন না কোনো প্রমোটার দিয়ে করেছেন? না, এই জমিটা থেকে আমি এটা উত্তর চব্বিশ পরগনা যখন জেলা দায়িত্বে ছিলাম তখন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল। তো 98-99-তে আমি অ্যাপ্লাই করি। প্রথম লটারিতে এটা হচ্ছে ওয়েটিং লিস্ট ছিল। তৃতীয় লটারিতে এটা যখন অ্যালট করলো 2000 মানে আমাকে করলো। তারপরে এটা ডেভেলপ করে আমাকে হ্যান্ড ওভার করলো 2011 সালের নভেম্বর মাসে। হ্যাঁ, করে তারপরে আমি হচ্ছে কি 2011 এন্ড এবং 12 প্রথমে থেকে কনস্ট্রাকশন শুরু করে দিয়েছিলাম। তখন যে আশপাশে তখন সিন্ডিকেটের হচ্ছে বড় রমরমা চলছিল। কোনো কন্ট্রাক্টর এখানে কাজ করতে চাচ্ছিল না, কারণ এখানে সব যারা মার্ডার টার্ডার চলছিল। তো তখন আমি কলকাতাতে তখন পোস্টিং ছিল জেনারেল ম্যানেজার হিসাবে। তখন আমি নিজে উদ্যোগ নিয়ে তখন মেটেরিয়ালস আমি কিনে আর যে কি তারপরে লেবার কন্ট্রাক্ট নিয়ে নিজে হচ্ছে লেবার কন্ট্রাক্ট দিয়ে আর আমি মেটেরিয়ালস নিজে কিনে মানে কাজ করেছি এবং সিন্ডিকেটের সঙ্গে ভালো লড়াই করে বাড়িটা করা। প্রথমে G+2 করেছিলাম, পরে তখন ন্যাবার্ড থেকে ইনিশিয়ালি প্ল্যান তৈরি করে ন্যাবার্ডের কাছে পাঠিয়েছিলাম G+4 করার জন্য। তো ন্যাবার্ড তখন অ্যালাউ করেছিল G+2 শুধু। তো হচ্ছে কি ন্যাবার্ড থেকে লোন নিয়ে প্রথমে করেছিলাম, করার পরে রিটায়ার করার পরে আরো 2 করেছি। এখন G+4 নিজেই হচ্ছে কি লেবার কন্ট্রাক্টে ওটা করে। 3 স্টোরি বিল্ডিং নাকি এখন? না, ওটা হচ্ছে কি G+4 G+4। আচ্ছা, প্লাস আর প্ল্যানটা আছে। জমিটা কত? 3 কাঠা না বেশি? হ্যাঁ, 2.54। ভালোই। এখন আছেন ভালোই। আপনার সুস্থ জীবন কামনা করি এবং দীর্ঘ আয়ু কামনা করি।
অ্যান্ড আমাদের বেস্ট উইশেস রইল থ্যাংক ইউ থ্যাংকস